বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব এক এমন ভয়ঙ্কর সত্য যা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে। ভাবুন তো, একটি সাধারণ রেস্টুরেন্ট যেখানে গরুর মাংস বলে কম দামে খাবার বিক্রি হচ্ছিল, কিন্তু যখন এর পেছনের রহস্য ফাঁস হলো তখন সবাই হতবাক। গ্রাহকদের খাওয়ানো হচ্ছিল মানুষের হাড়গোড় আর মাংসের টুকরো। কিন্তু আসল ধাক্কাটা এলো পরে, যখন দোকানদার মহিলাকে গ্রেফতার করে পুলিশ আর ভেতর থেকে যা বেরিয়ে এলো সেটা জানলে আপনার গা শিউড়ে উঠবে। এই শিহরণ জাগানো ঘটনাটা পুরোটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি অবাক করে তবে একটি লাইক দিন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ আজকের গল্প আপনার কল্পনারও বাইরে। চলুন শুরু করি। বন্ধুরা, পাকিস্তানের পাঞ্জাবের ফয়সালাবাদের এক সরু গলির শেষ মাথায় ছিল মমতাজ বেগমের কোপ্তা হাউস। টিনের ছাউনি, পুরনো কাঠের সাইনবোর্ড, আলোকিত কিছুই নয়, তবু দোকানটা কখনো ফাঁকা থাকত না। বড় হাড়িতে ফুটতে থাকা ঝোলের ধোঁয়া আর গরুর কোপ্তার গন্ধ যেন পথচারীদের টেনে আনত। কেউ ক্ষুধা মেটাতে, কেউ বা আড্ডা দিতে, সবাই কোনো না কোনোভাবে এখানে এসে থামত। মমতাজ বেগম প্রায় 50-এর এক হাসিমুখী নারী, এই দোকানের মালিক। কাঁধে সবসময় একটি পাতলা ওড়না, মুখে নরম স্বর। ক্লান্ত হলেও অতিথির সামনে ক্লান্তি দেখাতেন না। পাশে থাকে তার একমাত্র ছেলে, 14 বছরের আরমান। ছেলেটা টেবিল মুছে পানি ঢেলে গ্রাহকদের হাসি মুখে জি ভাই বলেই দৌড়োয়। দোকানে নিয়মিত ক্রেতাদের মধ্যে আছেন রিকশাওয়ালা বাবুর চাচা আর পাশের গলির সবজিওয়ালা রুকসানা আপা। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আসে কয়েকজন কলেজ পড়ুয়াও। সবাই বলে মমতাজ আপার কোপ্তার টেক্সচার আলাদা, ঝোলে যেন একটা আলাদা ঘ্রাণ আছে। কেউ কেউ মজা করে জিজ্ঞেস করে, গোপন রেসিপি কি? মমতাজ বেগম হাসতেন, রহস্য একটাই, ভালোবাসা দিয়ে রান্না। তবু ভিতরে ভিতরে তার একটা অস্বস্তি ছিল। কিছুদিন হলো কম দামে মাংস দিচ্ছে এক সরবরাহকারী, জাবাদ। লোকটা সাদামাটা, প্রতি 2-3 দিন পর পর ভরে কালো পলিথিনের বস্তা নিয়ে এসে দেয়। বাজারের দামের চেয়ে অনেক কম। করোনা পরবর্তী সময়ে গরুর মাংসের দাম চড়েছে। এই কম দাম না হলে তার দোকান টিকে থাকাই কঠিন। কিন্তু কখনো কখনো বস্তা খোলার সময় একটা অদ্ভুত কাঁচা গন্ধ নাকে লাগে। রাধা হলে মশলার ঘ্রাণে মিলিয়ে যায়, তবু মনটা কেমন করে ওঠে। সেই সন্ধেতেই ঘটল প্রথম অস্বস্তিকর ঘটনা। গলির এক কোণে বসে পড়ল নতুন এক গ্রাহক, বিলাল, পাশের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। সে নাকি কেবল রাস্তা দিয়ে যাচ্ছিল। ঝোলের গন্ধে পা থেমে যায়। কোনার টেবিলে বসে একটা কোপ্তার প্লেট নিল। প্রথম চুমুকেই তার ভুরু কুঁচকে গেল। স্বাদ ভালো, কিন্তু টেক্সচারটা যেন অস্বাভাবিকভাবে গুচ্ছানো, একটু বেশি টাইট। মমতাজ বেগম এগিয়ে এসে হেসে জিজ্ঞেস করলেন, কেমন লাগছে বেটা? বিলাল ভদ্রভাবে বলল, ভালোই, তবে একটু আলাদা মনে হচ্ছে। মমতাজ হাসলেন, রান্নার হাত আলাদা হলে স্বাদও আলাদা হয়। কিন্তু দ্বিতীয় কামড়ে বিলালের দাঁতে ঠেকে শক্ত কিছু। সে থমকে গেল। ভেবেছিল কার্টিলেজ, কোনো কঠিন টুকরো। জিভে ঘুরিয়ে দেখতেই বোঝা গেল জিনিসটা তীক্ষ্ণ আর পাতলা। সাবধানে আঙুলে টেনে বের করল। ফ্যাকাশে ধূসর বাঁকানো একটা ক্ষুদ্র টুকরো, যেন মানুষের নখের অংশ। দেহে কাঁটা দিল। চারপাশের কথাবার্তা, ঝোলের গন্ধ সব মিলিয়ে যেন মুহূর্তে নিস্তব্ধ। মমতাজ বেগম উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কোনো সমস্যা? বিলাল দ্রুত টিস্যুতে জিনিসটা মুড়ে পকেটে ঢুকিয়ে ফেলল। বলল, না না, মরিচটা একটু বেশি হয়ে গেছে, পানি দেবেন? মমতাজ হাঁ করে তাকালেও সন্দেহ না বাড়িয়ে পানি দিয়ে চলে গেলেন। বিলাল বিল মিটিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল। হোস্টেলে ফিরেই টেবিল ল্যাম্পের নরম আলোয় টিস্যু খুলল। টুকরোটা এবার স্পষ্ট। এটা হাড় নয়, চামড়া নয়, নখ। গলার ভেতরটা শুকিয়ে এলো। সে তড়িঘড়ি ফোন দিল তার পরিচিত দুয়া। শেষ বর্ষের MBBS ছাত্রী, পাঞ্জাব মেডিকেল কলেজে পড়ে। দুয়া টুকরোটা দেখে গম্ভীর হলো। চোখে দেখে শতভাগ বলা যায় না, কিন্তু গঠনটা মানুষের নখের মতোই। চাইলে কাল সকালে ছোট্ট একটা ফরেন্সিক ল্যাবে দিয়ে পরীক্ষা করিয়ে দিই। রাতটা বিলাল আর ঘুমোতে পারল না। জানালার বাইরে ফয়সালাবাদের পথে এখনো হর্ন বাজে, দোকান বন্ধের আওয়াজ আসে। মাথায় একটাই প্রশ্ন ঘুরতে থাকে, যদি সত্যি এটা মানুষের নখ হয়, কোপ্তা এটা কিভাবে এলো? ওদিকে দোকান বন্ধ করে ঘরে ফিরে আরমান ধীরে ধীরে বলল, আমি জাওয়াদের মাংসে মাঝে মাঝে গন্ধটা অন্যরকম লাগে। মমতাজ মৃদু হাসে মাথায় হাত বুলিয়ে দিলেন, দিনকাল খারাপ বেটা, কম দামে না কিনলে দোকানটা চলবে কি করে? আল্লাহ ভরসা। কিন্তু দরজার চৌকাঠে দাঁড়িয়ে থাকা মেয়েলি দৃঢ়তার গভীরেও সে টের পেল মনের ভিতরে সন্দেহটা আজ বেশি জেদি।
ভোর নামল ধূসর কুয়াশায়। বিলাল নখের টুকরোটা সিল করা ছোট খামে নিয়ে দুয়ার সঙ্গে ল্যাবে গেল। টেকনিশিয়ান সাবধানে স্যাম্পল নিল, রিসিট তুলে দিল। রিপোর্ট দুপুরের দিকে। বিলাল ছায়াসঙ্গীর মতো অস্থিরতা নিয়ে বেরিয়ে এলো। দূরে আজানের সুর কানে বাজতে বাজতে তার মনে একটাই সিদ্ধান্ত পোক্ত হলো, ফল যাই আসুক সত্যিটা জানাতেই হবে। সন্ধ্যার দিকটা দোকানে আবার ভিড়, কিন্তু আজ মমতাজ বেগমের হাত একটু কাঁপে। ঝোল নামাতে গিয়ে ঢাকনায় ঠোক্কর লাগে। গলির বাতাসে গুঞ্জনও কিছুটা, যে শুনেছ এই দোকানের কোপ্তায় নাকি আলাদা ঘ্রাণ। রুকসানা আপা হেসে উড়িয়ে দেন। বাবর চাচা বলেন স্বাদ ভালো হলেই হলো। কেবল আরমান কোনায় দাঁড়িয়ে দেখে যে তার আম্মির চোখে আর চিরচেনা নিশ্চিন্তি নেই। অন্য প্রান্তে বিলাল এক কাপ কালচে চা হাতে বসে আছে। দুয়ার ফোনে ছোট্ট বার্তা আসে, প্রাইমা ফাসি ইন্ডিকেশন হিউম্যান নেল, ডিটেল রিপোর্ট তৈরি হচ্ছে। পরের লাইনটা পড়েই দাঁড়িয়ে যায়, পুলিশকে জানাতে হবে, দেরি করো না। রাত নেমে আসে। ফয়সালাবাদের সেই সরু গলিতে ধোঁয়া উঠছে, হাড়িতে ঝোল ফুটছে, গ্রাহকের হাসি কথা সবই আগের মতোই, তবু কোথাও এক অদৃশ্য অন্ধকার ঘনীভূত হচ্ছে। বিলাল টুকে রাখে থানার ঠিকানা। দরজার কপাট টেনে বেরোতে বেরোতে তার মনে হয় এই গলির কোপ্তা হয়তো শুধু স্বাদের গল্প নয়, হয়তো এটাই এক ভয়ঙ্কর অপরাধের দরজা। দুপুর গড়িয়ে বিকেল। বিলাল ছোট খামে সিল করা টুকরোটা নিয়ে গেল ফয়সালাবাদের নিকটস্থ থানায়। ডিউটি অফিসারের সামনে বসে সব বলল, কোথায় খেয়েছে, কি পেয়েছে, চিকিৎসা শিক্ষার্থীর দোয়ার প্রাথমিক মতামত কি। খামটা টেবিলে রেখে অফিসার গম্ভীর গলায় বললেন, এটা গুরুতর অভিযোগ, ডিএসপি আরিফ মালিককে জানাচ্ছি। ডিএসপি আরিফ মালিক কড়া শাসন আর নিরপেক্ষতার জন্য পরিচিত। কিছুক্ষণের মধ্যেই হাজির হলেন। লম্বা দেহ, কপালে হালকা ভাঁজ, চোখে তীক্ষ্ণ তাকানো। তিনি খামটা হাতে নিয়ে ধীরস্তরে বললেন, প্রাথমিক রিপোর্ট আমরা ফরেনসিক ল্যাবে পাঠাচ্ছি। তার আগেই লোকেশনটা সিল করতে হবে, যাতে প্রমাণ নষ্ট না হয়। বিলাল মাথা নাড়ল। সে জানে এখন থেকে ঘটনাটা তার হাত ছেড়েও বড় হবে। সন্ধ্যা নামার একটু আগে মমতাজ বেগমের কোপ্তা হাউসের সামনে থামল পুলিশের জিপ। গলির মানুষজন জানালার ফাঁক দিয়ে উকি দিল। আরমান তখন টেবিল গুছোচ্ছিল। মমতাজ বেগম হাড়িতে ঝোল নামাচ্ছিলেন। চারজন কনস্টেবল ভিতরে ঢুকে দাঁড়াতেই ডিএসপি আরিফ ভদ্রস্বরে বললেন, ভয় পাবেন না আম্মা, কিছু নমুনা পরীক্ষা করতে হবে, রান্নাঘর, স্টোর রুম সব দেখতে হবে। মমতাজ বেগমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সাব আমরা তো সৎভাবে ব্যবসা করি। জানি, আরিফ শান্ত কণ্ঠে বললেন, এই জন্যই বলছি, যদি কিছুই না থাকে আপনাদের নাম পরিষ্কার হয়ে যাবে। রান্নাঘরের বড় হাঁড়ি, ঝোল, কাঁচা মাংস, এমনকি সকালে জাবাদ যে কালো পলিথিনের বস্তা দিয়ে গেছে সব কিছুর নমুনা আলাদা সিল প্যাকেটে ভরা হলো। ক্যামেরা ফোন বের করে কেউ ভিডিও করতে চাইলে কনস্টেবলরা সরিয়ে দিল। দোকানের দরজায় হলুদ সিল তদন্তাধীন টাঙানো হলো। গলিতে কানাঘুষা ছড়ালো, শুনেছ নাকি মাংসে সমস্যা, কারো শ্বাসরোধ হয়ে এলো, আমরা তো গাতকালই খেয়েছি। আরমান ঠোঁট কামড়ে ভেতরটা শক্ত করে ধরল। তার মনে শুধু একটাই কথা, আম্মি কিছু ভুল করেননি। রাতে থানায় বসে জবানদিবন্দি দিলেন মমতাজ বেগম। সাব এক মাস হলো জাবাদ নামে এক ছেলের কাছ থেকে কম দামে মাংস নেই, বাজার দরের চেয়ে অনেক কম। না নিলে দোকানটা টিকতো না। মাঝে মাঝে বস্তা খোলার সময় অদ্ভুত কাঁচা গন্ধ পেতাম, রাধা হলে মশলার ঘ্রাণে মিলিয়ে যেত, তবু মনটা কেমন করে উঠত। আরিফ মালিক নোটবুকে লিখতে লিখতে মাথা তুললেন। জাওয়াদের চেহারা, হাইট, চলাফেরা সব বলবেন। কখন আসে, একা আসে, বেশিরভাগ ভোরে আসে, কালো পলিথিনে মাংস, কখনো মোটরসাইকেল, একবার দেখেছি গাড়ি, পাছি শহরের বাইরে নম্বর প্লেট, আর গাড়ির ভিতরে একটা তীব্র ফরমালিনের মতো গন্ধ। আরিফের চোখে ঝিলিক খেলল। তিনি কনস্টেবলকে বললেন, জাওয়াদের স্কেচ বানাও, আশেপাশে সিসিটিভি ফুটেজ, টোল প্লাজা ডেটাবেস সব টেনে আনো। পরের দিন সকালে ফরেনসিক থেকে ফোন এলো। আরিফ ভ্রু কুচকে রিপোর্ট পড়লেন। নমুনাগুলোর কিছুতে মানব উৎপত্তির টিস্যুর চিহ্ন পাওয়া গেছে। বুকের ভিতরটা ঠক করে উঠল। তিনি জানেন এই খবর বাইরে গেলে আগুনের মতো ছড়াবে, তবু আইন অনুযায়ী মিডিয়া ব্রিফিং দিতে হলো। কিছু নমুনায় অনিয়মের প্রাথমিক ইঙ্গিত আছে, তদন্ত চলছে, কেউ হাতে আইন তুলে নেবেন না। কিন্তু মিডিয়া শিরোনাম বানালো, ফয়সালাবাদে কোপ্তায় মানব টিস্যু সন্দেহ। গলি মহল্লায় হইচই পড়ে গেল। দোকানের সামনে সিল দেখে কেউ থুথু ফেলল, কেউ গালি দিল। স্কুল থেকে ফেরার পথে আরমান শুনল, ওই যে মানুষ কোপ্তাওয়ালার ছেলে। বুকের ভিতরে আগুন ধুকতে লাগলো। বাড়ি ফিরে সে চুপচাপ মেঝেতে বসে রইল। মমতাজ বেগম মাথায় হাত রেখে ফিসফিস করলেন, সাব আল্লাহ আমাদের ইজ্জত ফিরিয়ে দাও। এদিকে জাবাদ শহরের এক জরাজীর্ণ বাড়িতে কুকড়ে বসে টিভি দেখছিল। ঠোঁটের এসে ফিসফিস করল, চমৎকার, পুলিশ এখন ওই মহিলাকে নিয়েই ব্যস্ত। ঠিক তখনই দরজায় ঠকঠক শব্দ। ঢুকলো এক পেশাবহুল লোক, দু চোখে বরফের মতো শীতলতা। নিচু স্বরে বলল, তুমি খুব ঢিলেঢালা কাজ করেছো জাবাদ, শহর গরম হয়ে গেছে। যারা তোমাকে টাকা দেয় তারা চায় কোনো প্রমাণ যেন না থাকে।
জাওয়াদের গলার স্বর শুকিয়ে গেল। লোকটা টেবিলে একটা খাম রাখল, ভিতরে ছিল গাড়ির একটি চাবি আর একটা কাগজ, পুরনো গুদাম, নদীর ধারে। লোকটা যেতে যেতে বলল, সাফসুদ্রা করো সব। আর একটা কথা, সাক্ষী যেই ছেলেটা রিপোর্ট করেছে তাকে চুপ করাতে না পারলে তোমাকেই কেটে ফেলা হবে। সন্ধ্যায় থানায় এসে বিলাল জানালো, আমাকে হুমকি দেওয়া হয়েছে। গেটের গায়ে চক দিয়ে লেখা ছিল, চুপ থাকো। আরিফ মালিক চোখ শক্ত করলেন, তোমাকে সেফ হাউসে নেওয়া হবে, 2জন প্লেন ক্লোথস কনস্টেবল থাকবে, তুমি ভয় পাবে না, কিন্তু বাইরে কারো সঙ্গে যোগাযোগ সীমিত রাখবে। রাত গভীর হলে আরিফের টিম গলির 3টে সিসিটিভি ক্যামেরার ফুটেজ জোগাড় করলো। এক ফুটেজে ভরে কালো পলিথিন কাঁধে নিয়ে এক যুবক ঢুকছে, মুখে মাস্ক, কিন্তু চোখ দুটো তীক্ষ্ণ। আরেক ফুটেজে দেখা গেল মাঝে মধ্যে দূরে এক কালো গাড়ি থামে, দরজা খুলতেই হালকা ধোঁয়া আর কেমিক্যালের মতো গন্ধে পাশের পাহারাদার নাক চেপে ধরে। আরিফ ফ্রেম থামিয়ে বললেন, এই গাড়িটার নম্বর ট্রেস করো, রেজিস্ট্রেশন সুযুক্ত লজিস্টিক, সুরজ ট্রেডিং। নাম শুনতে বৈধ, কিন্তু থাকতে পারে শেল কোম্পানি। পরদিন ভোরে রেইড হলো শহরের প্রান্তে এক ভাঙা গুদামে। দরজা খোলা, ভেতরে পচা গন্ধ, ছেঁড়া কালো বস্তা, মরচে ধরা টেবিল। টেবিলের ড্রয়ারে পাওয়া গেল একখানা খাতা, কোড নামে লেখা হিসেব, ডান পাশে টুকটাক নাম, কিছু কিছু নামের পাশে লাল কালি দিয়ে ক্রস। আরিফ বইটা তুলতেই গলায় কাঁটা বিঁধল। এগুলো নিখোঁজ মানুষের নামের সাথে মিলিয়ে দেখো। ডেটাবেস খুলে বসে অফিসাররা, দেখা গেল গত কয়েক মাসে আশপাশের জেলা থেকে হারিয়ে যাওয়া অন্তত 10 জনের নাম খাতার কোডের সঙ্গে মিলে যাচ্ছে। খবরটা চাপা রাখার চেষ্টা করেও গলির বাতাসে আবার আরেক কানাঘুষা। এটা তো শুধু কোফতার ব্যাপার না, বড় কিছু। কেউ বলল, অঙ্গ ব্যবসার সিন্ডিকেট। মানুষের মুখ কেমন দ্রুত বদলে যায়। কাল যারা মমতাজ বেগমকে অপরাধী বলছিল, আজ তাদের কেউ কেউ ফিসফিসিয়ে বলে হয়তো তাকে ফাঁসানো হয়েছে। রাতে বাড়ি ফিরে আরমান আঁকতে বসে, একটা মাছলের ছবি, চারপাশে হলুদ সিল টেপ, দূরে পুলিশ ভ্যান, আকাশে ছোট করে লিখল সত্য। আঁকা দেখে মমতাজ বেগমের বুক কেঁপে উঠল। তিনি ছেলের মাথায় হাত রাখলেন, আমরা হার মানব না বেটা। সেই রাতেই ডিএসপি অফিসে জরুরি বৈঠক। আরিফ মালিক বোর্ডে টাঙানো মানচিত্রে লাল পিন গেথে বললেন, লজিস্টিক কোম্পানির কাগজপত্র নকল, কালো গাড়ির যাতায়াত প্রতি 15 দিনে একবার, পরের সাইকেল 2 দিন পর। আমরা চোক পয়েন্ট বসাবো, আর জাওয়াদকে লিফট করার আগেই তার নেটওয়ার্কে ঢুকতে হবে। এক অফিসার জিজ্ঞেস করল, ম্যাডাম, মানে আম্মাজি মমতাজ বেগম? জনগণ তো ওনাকে নিয়েই ক্ষেপে আছে। আরিফ মালিক থমকে বললেন, ওনার চোখের ভাষা আমি বুঝেছি, ওনাকে ব্যবহার করা হয়েছে, কিন্তু প্রমাণ চাই। কাল সকালে ওনাকে অব্লিগেশনাল রিপোর্টিংয়ে ছেড়ে দেব, তবে পুলিশ প্রোটেকশন থাকবে। সোশ্যাল মিডিয়া অপপ্রচার রুখতে সাইবার উইং কাজ করবে। বাইরে হালকা বৃষ্টি শুরু হলো। বিলালকে সেফ হাউসে নিয়ে যাওয়া হলো। দরজা লাগিয়ে কনস্টেবল বলল, দরজা কেউ খটখটালে খুলবেন না, আমাদের কলেই খুলবেন। বিলাল খাটে বসে জানালার দিকে তাকিয়ে রইল। দূরে আজানের সুর ভেসে আসছে। সে মনে মনে বলল, যেই হোক, যত বড়ই হোক, সত্যটা বের করব আমরা। আর শহরের অন্য প্রান্তে নদীর ধারে কাছের আরেকটা অন্ধকার ঘরে জাওয়াদ সিগারেট নিভিয়ে 2 চোখ কুঁচকে ফিসফিস করল, আগামী ট্রিপেই সব শেষ করব, প্রমাণও সাক্ষীও। টেবিলের উপর রাখা ফোনটা কেঁপে উঠল। অচেনা নম্বর থেকে একটাই মেসেজ, রুট বদলাও, নজরদারি করা, ভুল করলে কেটে ফেলব। জাওয়াদের কপালে ঘাম জমল। ঘরের বাতাস হঠাৎ ভারী লাগতে শুরু করলো, যেন অদৃশ্য কোনো দেয়াল তাকে ঘিরে ফেলছে। পরের ভোরটা ফয়সালাবাদের আকাশে ধূসর কুয়াশা নামিয়ে এলো। ডিএসপি আরিফ মালিক রাতভর বোর্ডে পিন গেথে যে রুট ম্যাপ এঁকেছিলেন, সেটা এখন বাস্তব অভিযানে বদলাতে হবে। লজিস্টিক কোম্পানির ভুয়া কাগজ, কালো গাড়ির 15 দিন পরপর যাতায়াত, আর নদীর ধারের পুরনো গুদামের টুকরো টুকরো সূত্র, সব মিলিয়ে আজকের দিনটাই চোক পয়েন্টের দিন। সকালেই মমতাজ বেগম থানায় উপস্থিত হলেন বাধ্যতামূলক রিপোর্টিংয়ের জন্য। চোখ লাল, কিন্তু মাথা উঁচু। আরিফ মালিক নরম গলায় বললেন, আম্মা, আপনি ভয় পাবেন না, আপনাকে আমরা প্রোটেকশন দিচ্ছি। আপনি ভুক্তভোগী, অপরাধী নন। এটা প্রমাণ করাই এখন আমাদের কাজ। পাশে দাঁড়িয়ে থাকা আরমান মুঠো পাকিয়ে মাথা নাড়ল। বাইরে কিছু লোক মোবাইলে ভিডিও করছিল, কেউ কেউ কটূক্তিও ছুড়ে দিল। মানুষের কোফতা। কনস্টেবলরা দ্রুত হেসেল করিডোর দিয়ে মাছেলেকে বের করে দিল। ওদিকে বিলালকে সেফ হাউসে নিয়ে গিয়ে 2 জন সাদা পোশাক পুলিশ পাহারা দিচ্ছে। ছোট্ট ঘরে মাদুর, টেবিল, বিদ্যুৎ ব্যাকআপ হিসেবে একটা ইনভার্টার। দুয়া সকালে এসে বিলালের হাতে ছোট্ট এক তসবি ধরিয়ে দিয়ে বলল, নড়াচড়া কম করো, আরিফ সাহেব যা বলবেন তাই করবে, আজ বড় কিছু হতে পারে।
বিকেলে শহরের 4টি পয়েন্টে নীরবে বসানো হলো পুলিশ টিম। টোল প্লাজা, বাইপাস ব্রিজ, একটা সার্ভিস রোড আর নদীর ধারের ফাঁকা মোড়। ওয়্যারলেসে আরিফের ঠান্ডা নির্দেশনা, টার্গেট গাড়ি, কালো সেডান। নম্বর প্লেট আমরা জানি, তবে প্লেট বদলানো থাকতে পারে। ড্রাইভার 2 জন পর্যন্ত। এঙ্গেজ সিগন্যাল দেওয়া পর্যন্ত এগোবে না, জনসাধারণের নিরাপত্তা আগে। সূর্য ডোবার সাথে সাথে বাইপাস ব্রিজের দূর থেকে কালো একটা গাড়ি ঢুকতে দেখা গেল। হেডলাইট নিচু, গতিও অস্বাভাবিক। পন্টনের কাছে পৌঁছতেই গাড়িটা হঠাৎ গতি কমিয়ে ডানে বামে তাকালো, যেন বাতাসে সন্দেহর গন্ধ পেয়েছে। টিম 2 ওয়্যারলেসে ফিসফিস করল, টার্গেট ইন সাইট। ঠিক সেই সময় সেফ হাউসে এক মুহূর্তে বিদ্যুৎ নিভে গেল। জানালার বাইরে কারো জুতো ঘষার শব্দ, দরজায় 2 বার টোকা, খুব হালকা। পাহারাদার কনস্টেবল কানে হাত তুলে ইশারা করল, চুপ। পরের মুহূর্তেই জানালার গ্রিল দিয়ে কারো কণ্ঠস্বর ফিসফিসে ঢুকে এলো, চুপ না থাকলে শেষ। বিলালের বুক ধড়ফড় করতে লাগলো। ইনভার্টারের ক্ষীণ আলো জ্বলতেই ছায়া দেখা গেল। 2 জন, একজনের হাতে চকচকে কিছু, ছুরি। বাইপাসে কালো গাড়িটা হঠাৎ গ্যাস চেপে দিল। আরিফ মালিক তৎক্ষণাৎ বলে উঠলেন, ব্লকে, রোল আউট। 2 দিকে লুকিয়ে থাকা পেট্রোল কার একসাথে র্যাম্প নামিয়ে দিল। কালো গাড়ি বায়ে কাটতে গিয়েই ব্যারিকেড ছুঁয়ে ধাক্কা খেল। আবারও বেরিয়ে যাওয়ার চেষ্টা, টায়ার শর্ট, কন্ট্রোলড। সম্ভাব্য গুলির শব্দে রাত কেঁপে গেল। পেছনের চাকা ফেটে স্পার্ক তুলে গাড়িটা পাশে কাত হয়ে থেমে গেল। সেফ হাউসে প্রথম হামলাকারী দরজার চেন কাটতে কনস্টেবল ঝাঁপিয়ে পড়ল, ঠাস করে লাঠির আঘাত। দ্বিতীয় লোকটা বিলালকে চেপে ধরতে গিয়ে টেবিলে আছড়ে পড়ল। বিলাল নিজেই পুলিশ ট্রেনিংয়ে শেখা বেসিক পাম হিল স্ট্রাইক মেরে ছুরিধারীর কবজি স্লিপ করালো। কাঁচের জানালা ভেঙে বাইরে বেরোতে গিয়ে তার হাত রক্তে ভিজে গেল। তবুও সে দৌড়ে উঠোনে বেরিয়ে গেটের দিকে ছুটল। বাইরে থেকে ব্যাকআপের সাইরেন বাজতেই হামলাকারীরা দৌড়ে পালালো। পাশের গলির অন্ধকারে মিলিয়ে যেতে লাগলো তাদের ছায়া। পাহারাদার চিৎকার করল, সার্চ, ব্লক দ্য লেন। বাইপাসে মিনওয়াইল 2 জন সন্দেহভাজন হাত তুলে নামতেই টিম তাদের নিস্তেজ করে হাত করা পড়ালো। ট্রাঙ্ক খুলতেই সবাই নাক চেপে ধরল। একটা বড় কুলার বক্স, টেপে মোড়া, ভেতরে ফরমালিনের তীব্র বান্ধ, বরফের নিচে প্লাস্টিক প্যাকেট। আরিফ দাঁত চেপে বললেন, ফরেন্সিক ইউনিট অন সাইট সিল করো। পাশেই ফুটেজ তুলল ডকুমেন্টেশন টিম। সমস্ত প্রোটোকল মেনে আরিফ নরম গলায় নিজের টিমকে বললেন, মিডিয়া দূরে রেখো, এই মুহূর্তে কোনো লিক চলবে না। সেফ হাউস থেকে বিলালকে অ্যাম্বুলেন্সে তোলা হলো। হাতে ব্যান্ডেজ, চোখে আতঙ্ক, কিন্তু কণ্ঠে স্থিরতা। স্যার, ওরা বলছিল গুদাম, নদীর ধারে। শব্দটা স্পষ্ট শুনেছি। আরিফ মাথা নাড়লেন, আমরা রুট জানি। আজ রাতটা তুমি সেফ, তুমি বেঁচে থাকলেই সত্য বাঁচবে। রাত 12টার দিকে থানার ইন্টারোগেশন রুমে ধরা 2 জনকে বসিয়ে জেরে শুরু হলো। একজন গলা শুকিয়ে বলল, আমরা শুধু চালক স্যার, প্যাকেট আমরা বানাইনি, গুদাম থেকেই রেডি আসে। আরিফ ঠান্ডা সুরে জিজ্ঞেস করলেন, গুদাম কোথায়, কে দেয়? দীর্ঘ নীরবতার শেষে একজন ফিসফিস করল, পুরনো ড্রাই ডকের পাশে। নাম ধাম আমরা জানি না, মাসে 2 বার কালো গাড়ি বদলায়। একই সময় সাইবার উইং ট্রেস করল শেল কোম্পানির অ্যাকাউন্ট থেকে অদল বদল হওয়া টাকা। ভুয়া নামে রেজিস্টার্ড, কিন্তু রিসিপিয়েন্ট আইডিগুলো ঘুরে ফিরে কয়েকটা স্থির হাবেই যায়। সুরজ ট্রেডিং, নবাবপাড়া গুদাম আর নদীর ধারের পুরনো পোর্ট শেড। নিখোঁজ মানুষের তালিকার সাথে গুদামের খাতার কোড নামগুলোর মিল দেখে তদন্ত কক্ষে এক নিস্তব্ধ আতঙ্ক নেমে এলো। কেউ একজন ফিসফিস করে বলল, এটা শুধু মাংস নয়, এটা অঙ্গ ব্যবসার রুট। এদিকে মুমতাজ বেগমের মহল্লায় বাতাস এখনও কাটার মতো। বাড়ির গেটের গ্রিলে কেউ চক দিয়ে লিখে গেছে, খুনি। রাতের অন্ধকারে কনস্টেবল এসে তা মুছে দিলেও সকাল হলে আবার কেউ না কেউ লিখে যায়। আরমান গেটের কাছে দাঁড়িয়ে থেকে থমথমে গলায় বলল, আম্মি, যদি প্রমাণ নষ্ট করে দেয়? মুমতাজ নিঃশ্বাস টেনে বললেন, প্রমাণের রশি আল্লাহর হাতে, ছেড়ে যাবে না। ডিএসপি অফিসের ওয়ার রুমে চূড়ান্ত ব্রিফিং। আরিফ মানচিত্রে লাল মার্কার টেনে বললেন, পুরনো ড্রাই ডক, রিভার ফ্রন্ট, এখানেই পরে সাজানো হয়। আজ রাতেই সার্চ অপস, ফায়ার সেফটি, অ্যাম্বুলেন্স, বডি ওয়ার্ন ক্যাম্প সব রেডি থাকবে। সবার মাথায় রাখবে, ওরা প্রমাণ ধ্বংস করতে পারে। টাইমার, ট্র্যাপ, সবকিছুর সম্ভাবনা। দলের কারো কণ্ঠ কেঁপে উঠল, স্যার, যদি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ থাকে? আরিফ থিথু কণ্ঠে বললেন, প্রথম ইউনিট ইওডি যাবে। আমরা ভেতরে যাওয়ার আগে ঘর শ্বাস নেবে, তারপরই অগ্রসর হব। সন্ধ্যার পর থেকে নদীর ধারে কুয়াশা ঘনীভূত। পুরনো শেডের টিনের গায়ে মরছে, ভিতরে অন্ধকার। দূর থেকে ছোট একটি ট্রলার নোঙর ফেলল। ট্রলারের ডেকে দাঁড়িয়ে সিগারেট ধরালো জাওয়াদ, চোখে উদ্বেগ, ঠোঁটে তাচ্ছিল্য। তার পাশে ভারী গলার এক ব্যক্তি ফিসফিস করে বলল, পুলিশ রুট বুঝে গেছে। আজ রাতে পরিষ্কার না করলে কাল আমাদের নাম চলে আসবে ওপরের টেবিলে। জাওয়াদের হাত কাঁপল। প্রমাণ? লোকটা ছোট্ট ধাতব বাক্স দেখালো। টাইমার, 5 মিনিট, ঢুকে ছেড়ে বেরিয়ে যাও। জাওয়াদ গিলল কঠিন লালা। সে জানে এই খেলার দাবায় সে কেবল একটি গুটি। রাত 2টার পরে অপারেশন শুরু। ইউডি ইউনিট আগে ঢুকে মেটাল স্ক্যানারে টোকা দিতেই এক কোণে ক্ষীণ বিপ বাজল।
আরিফ হাত তুলে ইশারা দিলেন, ওখানে ডিভাইস, ডিসআর্ম, ধীরে। ততক্ষণে অন্য দিক দিয়ে শোনা গেল সাবধানী করা নাড়ার মতো শব্দ। কেউ ভিতরে নড়াচড়া করছে। টিম 3 পিছনের দরজায় জায়গা নিল। ঘড়ির কাঁটা যেন ধীর। বাইরে দাঁড়িয়ে আছে ফায়ার ট্যান্ডের, অ্যাম্বুলেন্স, ভিতরে শুধু বুটের নরম শব্দ আর ওয়্যারলেসের ফিসফাস। ঠিক এমন সময় সেফ হাউসে বিলাল দরজার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে দুয়াকে মেসেজ করল, আজ শেষ হবে। দুয়া রিপ্লাই দিল, শেষ না, শুরু, ন্যায় বিচারের শুরু। শেডের ভিতরে প্রথম বাক্স খুলতেই নাকে আছড়ে ধরল ফরম্যালিনের তীব্র গন্ধ। বরফ, প্লাস্টিক, ল্যাব গ্রেড সিল, সব নিয়ম মেনে, অমানবিক কায়দা। আরিফের চোখ শক্ত হয়ে গেল। হঠাৎই শেডের দক্ষিণ দেয়াল থেকে ক্লিক, ক্ষুদ্র এক আওয়াজ। ইওডি অফিসার চেঁচিয়ে উঠল, টাইমার অন, ইভ্যাক এখনই। আরিফ গর্জে উঠলেন, সবাই আউট, আউট। দৌড়, ধাক্কা, দরজা, ঠিক বাইরে পা দিয়েই পিছনে ধূপ করে বিস্ফোরণ। আগুন লকলকে উঠে গেল। টিনের ছাদ উড়ে গিয়ে রাতের আকাশে ঝলছে উঠল আগুনের ফুলকি। কয়েকজন কনস্টেবল মাটিতে পড়ে গেল। একজনের কাজ ঝলসে গেল। আরিফ নিজে তাকে টেনে বাইরে আনলেন। ফায়ার টেন্ডারও সাথে সাথে পানির জেট ছেড়ে দিল। শেডের ভিতরে যে প্রমাণের পাহাড় ছিল তার বড় অংশ আগুনে লীন হয়ে গেল। আরিফ দাঁত কামড়ে শুধু একটাই কথা বললেন, ওরা প্রস্তুত ছিল। অগ্নিকাণ্ডের খবর মিডিয়ায় পৌঁছতেই চ্যানেলগুলো চিৎকার করে উঠল, পুলিশের অভিযানে বিস্ফোরণ, প্রমাণ নষ্ট। সোশ্যাল ফিডে 2 ভাগ, কেউ বলছে পুলিশের ব্যর্থতা, কেউ বলছে সিন্ডিকেটের নৃশংসতা। মমতাজ বেগম টিভির সামনে বসে দুহাত জড়িয়ে শুধু বললেন, এ আল্লাহ, আমাদের ওপর দয়া করো। একই রাতে নদীর ঘাটের ঝোপের আড়াল থেকে দূরে সরে যাচ্ছিল জাওয়াদের ট্রলার। আগুনের লেলিহান শিখা তার চোখে প্রতিফলিত। পাশে দাঁড়ানো ভারী গলার লোকটা বলল, তুমি দেরি করেছিলে, তবুও ভাগ্য ভালো, প্রধান প্রমাণ গেল। এখন শুধু ওই ছেলে বিলাল বেঁচে আছে, আর তোমার কম দামে মাংস, ওটাই নাকি পুলিশের হাত ধরে কেস টিকিয়ে রেখেছে। জাওয়াদ কাঁপা গলায় বলল, ওকে ওকে সরিয়ে ফেলব। লোকটা ঠান্ডা চোখে উত্তর দিল, চেষ্টা করো, তবে মনে রেখো, ব্যর্থ হলে তোমাকেই সরাতে হবে। ভোরের দিকে আগুন নিভল। ভাঙা টিন, পুড়ে যাওয়া বাক্স আর কয়েকটা অক্ষত সিল্ড প্যাকেট। ফায়ার লাইন পেরিয়ে ফরেন্সিক দল যেগুলো উদ্ধার করতে পারল সেগুলোই এখন প্রাণ। আরিফ মলিক পোড়া শেডের সামনে ধুলোমাখা মুখে ফিসফিস করে বললেন, ওরা আগুন জ্বালিয়েছে, কিন্তু ছাইও গল্প থাকে, সেই গল্পটাই আমরা পড়ব। সকালে প্রেস ব্রিফিংয়ে সংযত কণ্ঠে তিনি বললেন, বিস্ফোরণে আমরা ক্ষতিগ্রস্ত, তবে কিছু ক্রিটিক্যাল প্রমাণ উদ্ধার হয়েছে। 2 জন সন্দেহভাজন গ্রেফতার। তদন্ত আন্তজেলা পর্যায়ে বিস্তৃত। কোনো নিরপরাধকে হয়রানি না করতে অনুরোধ করছি। এক সাংবাদিক চেঁচিয়ে উঠল, মমতাজ বেগম। আরিফ জবাব দিলেন, তিনি আমাদের সাক্ষী, সন্দেহভাজন নন, এই বার্তা স্পষ্ট রাখুন। মহল্লায় খবর পৌঁছতেই কটূক্তির সুর খানিকটা নরম হলো। রুকসানা আপা দরজায় এসে বললেন, আপা সাহস রাখেন, ইনশাআল্লাহ নাম সাফ হবে। আরমানের চোখে জল টলমল করল। দীর্ঘদিন পরে প্রথমবারের মতো সে একটা ছোট্ট হাসি দিল। রাত নামার আগে আরিফের টেবিলে এসে পড়ল 2টি নতুন সূত্র। কালো গাড়ির জিপিএস ঘোস্ট মডিউলে লুকোনো ব্যাকআপ লগ, আর গুদামের খাতার কোডের পাশে কয়েকটি অক্ষর AW। সাইবার উইং বলল, ইনিশিয়াল, প্রবাবলি ফান্ডারের। ট্রেল সুরাবাদ মুলতান পর্যন্ত যায়। আরিফ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, খেলা বড়। জাওয়াদ কেবল পিয়ন, ওপরে বসে আছে কেউ যে আগুন জ্বালিয়ে ছাই দেখেও হাসে। এখানেই সিদ্ধান্ত, জাওয়াদকে আজ রাতে ধরতে হবে। আড়িপাটা ফোন, স্টিং অপারেশন, ডিকয় ক্রেতা, সব একসাথে সাজানো হলো। আরিফ মালিক শেষ নির্দেশ দিলেন, কেউ গুলি চালাবে না যতক্ষণ না বাধ্য হচ্ছি। জাওয়াদকে আলাইভ চাই, ওর মুখ থেকেই আমরা ওপরে পৌঁছব। শহরের বাতাসে তখনও পোড়া টিনের গন্ধ। মসজিদের মিনার থেকে ঈশার আজান উঠতেই মমতাজ বেগম মাথায় ওড়না টেনে দোয়া করলেন, হক যেন জিতে যায়। দূরে সাইরেনের ক্ষীণ শব্দ, নদী তীরে ঘন কুয়াশা, আর গলির মোড়ে 4 জন সাদা পোশাক, সবাই অপেক্ষা করছে একটাই মুহূর্তের, যখন জাওয়াদ অন্ধকার ভেদ করে ভুল করবে, আর সেই ভুলটাই হবে সত্যের দরজা খোলার চাবি। রাতের অন্ধকারে বিশেষ টিম প্রস্তুত ছিল। পুরনো সেতুর কাছে আড়ালে বসানো হলো ডিকয় ক্রেতা। ঠিক মধ্যরাত পেরোতেই খবর এলো, জাওয়াদ আসছে। কালো শার্ট, মাথায় টুপি, হাতে কালো ব্যাগ। দূর থেকে দেখে বোঝাই যাচ্ছিল ভিতরে ভারী কিছু আছে। সে মোড় ঘুরতেই হঠাৎ চারদিক থেকে কনস্টেবল ঝাঁপিয়ে পড়ল। জাওয়াদ প্রথমেই পালাতে চাইল, কিন্তু পেছন থেকে এক অফিসার তার পা টেনে ধরতেই মাটিতে লুটিয়ে পড়ল। ব্যাগ খুলতেই দেখা গেল রক্তে ভিজা কাপড় আর কেমিক্যাল ভরা বোতল। ডিএসপি আরিফ মালিক এগিয়ে এসে বললেন, খেলাটা শেষ জাওয়াদ, এখন সত্য বলো। প্রথমে জাওয়াদ কিছুই বলল না,
কিন্তু থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের ঘরে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখার পর ভেঙে পড়ল। সে স্বীকার করল তার পেছনে আছে বিশাল একটা সিন্ডিকেট, যারা নিখোঁজ মানুষদের ধরে এনে অঙ্গ কেটে বিক্রি করত। বাকি দেহাংশ ফরমালিনে ভিজিয়ে কম দামে সরবরাহ করা হতো শহরের কিছু দোকানে, যাতে কেউ সহজে বুঝতে না পারে। মমতাজ বেগমকে টার্গেট করা হয়েছিল কেবল একটি সহজ আড়াল। আরিফ মালিক রিপোর্ট সাজিয়ে দিলেন। ফরেন্সিক টিম যে প্যাকেট বাঁচাতে পেরেছিল তার ডিএনএ টেস্ট নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সঙ্গে মিলে গেল। মিডিয়ায় অফিসিয়ালি ঘোষণা হলো মমতাজ বেগম নির্দোষ, তিনি ভুক্তভোগী। গলির মানুষজন চুপসে গেল। যারা একদিন তাকে গালি দিয়েছিল তারাই এসে বলল, আপা মাফ করে দেন। মমতাজ বেগমের চোখ ভিজে উঠল। আমি শুধু চাই আর কোনো মা যেন এমন অপমান না পায়। আরমান বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকল। আজ তার আম্মির নাম পরিষ্কার হলো। অন্যদিকে বিলালকে অফিসিয়ালি ধন্যবাদ জানালো পুলিশ বিভাগ। তার বাহাদুরি পদক্ষেপে এই চক্রের আসল মুখোশ উন্মোচিত হলো। দুয়া পাশে দাঁড়িয়ে বলল, তুমি না থাকলে প্রমাণ চাপা পড়েই যেত। শেষে এক বড় আদালতের রায় জাওয়াদ ও তার সিন্ডিকেটের মূল খেলোয়াড়দের যাবজ্জীবন কারাদণ্ড হলো। বিচারকের কণ্ঠে উচ্চারিত হলো, মানুষকে পশুর মাংস বানিয়ে বিক্রি করা ইসলামের দৃষ্টিতে যেমন হারাম, তেমনি মানবতার দৃষ্টিতেও ঘৃণ্য অপরাধ। ফাইসালাবাদের সেই গলিতে আবার জমে উঠল ভিড়। মমতাজ বেগমের দোকান নতুন সাইনবোর্ডে ঝলমল করছে, হালাল কোফতা হাউস। ভিতরে মায়ের চোখে নতুন আলো, ছেলের মুখে গর্বের হাসি, আর বাইরে বাতাসে ভেসে বেড়াচ্ছে একটাই বার্তা, সত্য যতই দেরি হোক একদিন জয়ী হয়। আজকের ভয়ঙ্কর অথচ বাস্তব ঘটনার গল্প এখানেই শেষ। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, এই রকম অমানবিক অপরাধের বিরুদ্ধে সবসময় সজাগ থাকুন আর সত্য জানার জন্য চোখ কান খোলা রাখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যেন আগামীতে আরও শিহরণ জাগানো গল্প মিস না করেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।